পৃথিবী রহস্যময় জায়গায় ভরা, যা প্রায় অবাস্তব বলে মনে হয়। মঙ্গোলিয়া তাদের মধ্যে একটি। বিশাল পর্বতমালা, অন্তহীন তৃণভূমি এবং খুব একটা গাছপালা নেই এমন একটি স্থলবেষ্টিত দ্বিখণ্ডিত ভূমি। একটি বৃহৎ সাম্রাজ্যের সূচনা করার জন্য এটি একটি অদ্ভুত জায়গা বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এখানেই মহান মঙ্গল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। এটি সেই স্থান যেখানে তাদের কিংবদন্তি নেতার জন্ম হয়েছিল, এবং আজও এটি ৮০০ বছর আগের মতোই দেখাচ্ছে। তাহলে আসুন চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়া ঘুরে দেখি। আমাদের যাত্রা শুরু হয় মঙ্গোলিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর উলানবাটর থেকে। নামটি রেড হিরোতে অনুবাদ করা হয়েছে, যা শহর এবং এর জনগণের ঐতিহ্য বিবেচনা করে বেশ উপযুক্ত। কিংবদন্তি অনুযায়ী এই অঞ্চলটি প্রথম বসতি স্থাপন করেছিল ২৪ জন পশুপালকের একটি দল, যারা বুরখান খালদুন নামে একটি পাহাড়ের কাছে শিবির স্থাপন করেছিল। তারপর থেকে এটি ১.৫ মিলিয়নেরও বেশি জনসংখ্যার একটি বৃহৎ মহানগরীতে পরিণত হয়েছে। তথাপিও শহরটির জনসংখ্যা মাত্র ৩.৭ মিলিয়ন। অন্য কথায় বললে মঙ্গোলীয়দের বেশিরভাগই রাজধানীর বাইরে বাস করে। কারণ বেশিরভাগ মঙ্গোলীয়ই যাযাবর। ঠিকই বলেছেন, ২১-বিংশ শতাব্দীতেও এই আধুনিক দেশে এখনও প্রচুর যাযাবর বাস করে। তারা গ্রামাঞ্চলে বাস করে, তাদের গবাদি পশু নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। প্রকৃতপক্ষেই ২০১৯ সালে জানা গেছে যে ৩০%-এরও বেশি মঙ্গোলীয় এখনও একটি ঐতিহ্যবাহী ঘেরা বা ইয়োর্টে বাস করে। তাই আপনি কল্পনাই করতে পারেন মঙ্গোলিয়ার বিশাল অঞ্চল জনবসতিহীন বা খুব কম জনবসতিপূর্ণ। এই কারণেই সম্ভবত আজ মঙ্গোলিয়া এত শান্তিপূর্ণ। এর নাগরিকরা একে অন্যের সাথে অন্য কারোর থেকে বেশি মিল রয়েছে। তবে তাদের জীবনধারা সম্পর্কে কথা বলার আগে আসুন তাদের ইতিহাস সম্পর্কে কিছু কথা বলি। শহরটি প্রতিষ্ঠিত হওয়ার পর এটি শত শত বছর ধরে একটি ছোট শহর হিসেবে রয়ে গেছে, যতক্ষণ না এটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে মঙ্গোলিয়ার রাজধানী হয়ে ওঠে। এর কিছুক্ষণ পরেই এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই সময় জাপানিরা সমগ্র এশিয়া জুড়ে তাদের সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করছিল, এবং মঙ্গোলিয়া তাদের পথেই ছিল। ফলস্বরূপ সোভিয়েতরা এই অঞ্চল রক্ষার জন্য সৈন্য পাঠায়। কিছু বড় যন্ত্রণা হওয়ার পর জাপানিরা পরাজিত হয় এবং মঙ্গোলিয়া সুরক্ষিত হয়। এই জোট বহু বছর ধরে টিকেছিল, যতক্ষণ না সোভিয়েতরা অবশেষে ভেঙে পড়ে। আজ মঙ্গোলিয়া একটি গণতন্ত্র এবং একটি সাংবিধানিক প্রজাতন্ত্র হিসেবে পরিচিত। তবে এটি এখনও তার দুই বিশাল প্রতিবেশী রাশিয়া এবং চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এটি খনিজ, বিশেষত তামা এবং ইউরেনিয়ামে সমৃদ্ধ। তাই এটি পশ্চিমা মানদণ্ডে অনুসারে একটি দরিদ্র দেশ হলেও এটি আসলে নিজের জন্য বেশ ভালো করছে। যেমনটি আমরা আগেই উল্লেখ করেছি, মঙ্গোলীয়দের বিশাল সংখ্যাগরিষ্ঠ যাযাবর। এটি চেঙ্গিস খানের সময়ের পরিস্থিতির থেকে অনেক দূরে, কিন্তু এটি এখনও বিশ্বের যে কোনো দেশের তুলনায় তাদের পুরনো জীবনযাত্রার কাছাকাছি। সেই সময় এই যাযাবররা সমগ্র মহাদেশ জুড়ে ভ্রমণ করত, যুদ্ধ করত এবং লুটপাট করত। কিন্তু আজকাল তারা অনেক কম ভ্রমণ করে, কারণ তাদের জাতির জন্য বেশি হুমকি নেই। পরিবর্তে তারা বেশিরভাগই কেবল তাদের পশুদের জন্য ভালো চারণভূমির কাছাকাছি থাকার জন্য ভ্রমণ করে। মঙ্গোলীয় যাযাবরদের প্রতি মাসে ৫০ থেকে ৬০ মাইল ভ্রমণ করা অস্বাভাবিক কিছু নয়। তারা বেশিরভাগই বাঁয়ে হেঁটে ভ্রমণ করে, যদিও মাঝে মাঝে তারা ঘোড়া ব্যবহার করে। যাই হোক, তারা সবসময় তাদের ইয়ট সাথে আনতে ভুলবেন না, যা এক ধরনের বহনযোগ্য বাসস্থান যা যাযাবররা শতাব্দী ধরে ব্যবহার করে আসছে। এটি একটি গোলাকার তাঁবু, যা সহজেই ভেঙে ফেলা যায় এবং পুনর্নির্মাণ করা যায়। ঐতিহ্যবাহীভাবে এটি গোলাকার, কারণ এটি পরিবারকে মাথা নাড়াচাড়া করা ছাড়াই তাঁবুর চারপাশের সবকিছু দেখতে দেয়। শিকারী বা শত্রুদের শনাক্ত করার জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আজকাল এটি বেশিরভাগই তাদের সংস্কৃতির একটি অনন্য অংশ। মঙ্গোলীয় যাযাবররা ঐতিহ্যবাহীভাবে ছাগল, ভেড়া এবং উট পালন করে, যদিও উট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এই প্রাণীগুলি তাদের খাদ্য, পোশাক এবং আশ্রয় প্রদান করে। এখানে আশেপাশে খুব বেশি গাছ না থাকায় তাদেরও সতর্ক থাকতে হবে, অর্থাৎ তাদের পশুকে সুস্থ এবং জীবিত রাখার জন্য অতিরিক্ত যত্ন নিতে হবে। শীতকালে এটি বিশেষভাবে সত্যি, যা মঙ্গোলিয়ায় অত্যন্ত ঠান্ডা হতে পারে। প্রকৃতপক্ষে তাদের সর্বকালের সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা ছিল -58°F বা -50°C। ধন্যবাদ, তাদের হারিকেন, সুনামি বা ভূমিকম্প নিয়ে চিন্তা করতে হয় না। তাদের অবস্থান তাদেরকে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদে রাখে। তবুও যদি আপনি মঙ্গোলিয়া ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে প্রস্তুত থাকা উচিত। বেজিং, মস্কো এবং সোল থেকে বিমান পাওয়া যায়, কিন্তু সেগুলি বেশ ব্যয়বহুল। সেখান থেকে আপনি সারা দেশে আপনাকে নিয়ে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করতে পারেন, তবে সেটাও আরও ব্যয়বহুল হতে পারে। তাই গাড়ি ভাড়া করাই সম্ভবত আপনার সবচেয়ে ভালো বাজি।
শুধু মনে রাখবেন যে বন্যপ্রাণী রাস্তা পার হওয়ার কারণে রাতে গাড়ি চালানো এড়িয়ে চলাই ভালো। যদি আপনি খারাপ পথ থেকে ভ্রমণ করতে চান তাহলে একজন গাইড ভাড়া করা ভালো। পরিশেষে গ্রীষ্মকালে গেলেও প্রচুর গরম কাপড় প্যাক করতে ভুলবেন না। মঙ্গোলিয়ায় কি করবেন দেখার মতো অনেক কিছু আছে। ইতিহাস প্রেমীদের জন্য রাজধানী পরিদর্শন করুন এবং গান্দান মঠটি দেখুন। অবশ্যই যাওয়া উচিত, এটি দেশের সবচেয়ে বিখ্যাত মঠ এবং অবশ্যই ঘুরে দেখার মতো। আপনি চেঙ্গিস খানের সমাধিসৌধ পরিদর্শন করতে পারেন বা বার্ষিক নাদাম উৎসব দেখতে পারেন। এটি প্রতি জুলাইতে অনুষ্ঠিত হয় এবং তরুণ মঙ্গোলীয় মানুষরা যে কুস্তি, ঘোড়াদৌড় এবং তীরন্দাজি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেটি উদযাপন করা হয়। যদি আপনি এসব কিছু থেকে দূরে থাকতে চান তাহলে গোবি মরুভূমি বা কেন্তাই বালির ডিয়ারি পরিদর্শন করা আপনার জন্য উপকারী হবে। দৃশ্য সত্যিই সুন্দর এবং আপনি আগে কখনো দেখেননি এমন কিছুর থেকে ভিন্ন। এসব বলার পর এখন আসুন সেই ব্যক্তির দিকে একবার নজর দেওয়া যাক যিনি মঙ্গোলিয়াকে মানচিত্রে স্থান দিয়েছেন। আমরা আর কারো কথা বলছি না, আমরা চেঙ্গিস খানের কথা বলছি, যিনি মঙ্গোলিয়ার প্রতিষ্ঠাতা জনক হিসেবে বিবেচিত হন। তিনি 1162 খ্রিস্টাব্দ দীর্ঘায় একটি সাধারণ বাসস্থানে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন একজন সর্দার এবং তার মা ছিলেন একটি প্রতিদ্বন্দ্বী উপজাতির। ছোটবেলায় তিনি অভিযান এবং স্বাধীনতার প্রতি আগ্রহ তৈরি করেছিলেন, যা পরবর্তীতে তাকে এশিয়ার বেশিরভাগ অঞ্চলে জয় করতে সাহায্য করেছিল। তিনি তার দাদুর গল্প শুনে বড় হয়েছিলেন, যিনি একজন শক্তিশালী নেতা ছিলেন এবং অনেক উপজাতিকে একত্রিত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সমগ্র অঞ্চলে শান্তি বজায় রাখতে সক্ষম হননি। যখন চেঙ্গিসের বয়স 9 বছর তখন তার বাবা মারা যান এবং তার উত্তরাধিকারী বহন করার দায়িত্ব তার উপর এসে পড়ে। প্রথমে এটি সহজ কাজ বলে মনে হয়নি। তিনি এবং তার ভাইয়েরা ক্ষমতার জন্য একে অন্যের সাথে লড়াই করেছিলেন, কিন্তু শীঘ্রই তিনি তাদের পরাজিত করেন এবং মঙ্গলদের তার পতাকা তলে একত্রিত করেন। এটিই মঙ্গল সাম্রাজ্যের সূচনা করে, যা ইতিহাসের বৃহত্তম সংযুক্ত ভূমি বা ভূমিভিত্তিক সাম্রাজ্যে পরিণত হবে। চেঙ্গিস খান তার দাদুর বই থেকে একটি পাতা বের করে প্রতিবেশী উপজাতিদের সাথে শান্তি স্থাপন করেছিলেন, কিন্তু তিনি সেখানেই থেমেছিলেন না। তিনি সবাইকে একটি পতাকা তলে একত্রিত করতে চেয়েছিলেন। এটি করার জন্য তিনি একটি নতুন ধরনের সামরিক কৌশল তৈরি করেছিলেন, যা সৈন্যদের ঘোড়ায় চড়ে দনুক ছুটতে সাহায্য করেছিল। এতে মঙ্গলদের যুদ্ধে বিশাল উপযোগিতা দিয়েছিল এবং তাদের অনেক বিজয় অর্জনে সাহায্য করেছিল। অবশেষে তারা চীনের পশ্চিমে এমনকি উত্তর ভারত পর্যন্ত সব নিয়ন্ত্রণ করে। কিন্তু চেঙ্গিস খান শুধু ভূমি জয় করেননি, তিনি তার সাম্রাজ্য জুড়ে ট্রেড এবং সাংস্কৃতিক বিনিময়ও প্রচার করেছিলেন। তিনি সারা বিশ্বের বিজ্ঞানী, বণিক এবং কূটনৈতিকদের তাদের জ্ঞান এবং পণ্য তার দরবারে আসার এবং তাদের সাথে শেয়ার করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। অনেকেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং তার রাজধানী কারাকোরামে ভিড় জমিয়েছিলেন। তারা পোল্যান্ড, ফ্রান্স এবং চীনের মতো দূর থেকেও এসেছিলেন। দুর্ভাগ্যবশত চেঙ্গিস খান কখনও তার শ্রমের ফল দেখতে সুযোগ পাননি। তিনি পশ্চিমে জিন রাজবংশের বিরুদ্ধে অভিযানের সময় 1227 সালে মারা যান। তিনি ঘোড়া থেকে পড়ার সময় হয়তো আহত হয়েছিলেন। যদিও তার ক্ষতগুলি সামান্য বলে মনে হয়েছিল, কিন্তু শীঘ্রই সেটি মারাত্মক সংক্রমণে পরিণত হয়। তার মৃত্যুর পর তার নাতি গুয়ুক খান সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে মঙ্গলরা ক্ষমতা এবং সম্পদে বৃদ্ধি পেতে থাকে। 13 শতকের মাঝামাঝি সময় মঙ্গল সাম্রাজ্য প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। অন্য কোনো সাম্রাজ্য এত বড় ছিল না এবং সম্ভবত অন্য কোনো সাম্রাজ্য হওয়ার সম্ভাবনাও কম। তাহলে এই নাও আমাদের মঙ্গোলিয়া সম্পর্কে তথ্যবধান। এই রহস্যময় দেশটি সবার জন্য উপযুক্ত না হতে পারে, কিন্তু আপনি যদি একটি অভিযানের খোঁজ করছেন তাহলে এটি দেখে রাখাই ভালো। দেখার জন্য ধন্যবাদ।